চ্যাপ্টারের নাম কি? তরঙ্গ শব্দ। এটা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 7। অনেক অনেক সুন্দর একটা চ্যাপ্টার, অনেক ডিটেলস একটা চ্যাপ্টার, এবং আগে পরীক্ষার হলে এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনটা আসতো ওইটা ঠিকঠাক মতো আনসার করতে পারতাম, বুঝছো? মানে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আসলে সবাই পারে। ফিজিক্সের চ্যাপ্টার 7 যেটা বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তারপরে হচ্ছে 2d ইজ ইকুয়াল টু বিটি, এই দুইটা সূত্র জানলে এই চ্যাপ্টার কমপ্লিট। না, এই চ্যাপ্টার কমপ্লিট, বাট আমরা আসলে আরো ডিপ থেকে জানবো। দেখবা যে তুমি এই চ্যাপ্টার যদি অন্য কোথাও পড়তে তাইলে অনেকগুলা জিনিস না জেনে তোমার কমপ্লিট হয়ে যাইতো। বাট আজকে আসলে তুমি ফিল করতে পারবা ফিজিক্সকে ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। ঠিক আছে, একটু পানি যদি দিতে পারো, এদিকে চলে যাও কাইন্ডলি। আচ্ছা, তো দেখো ভাইয়া, ফার্স্টেই আমরা পড়ব সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি। দেখো, আমরা সবাই দেখছি পর্যায়বৃত্ত গতি। সো পর্যায়বৃত্ত গতিটা কি? কোনো গতি যদি এরকম হয়, দেখো পর্যায়বৃত্ত গতিটা হইতেছে এরকম। আমি তোমাকে দেখাই, তুমি গড়ির কাঁটা দেখছো না? এই যে একটা গড়ি মনে করো, সো এটা গড়ির হচ্ছে 12 কাঁটা, এটা 6-এর কাঁটা, এটা 3-এর কাঁটা, এটা 9-এর কাঁটা, তোমরা গড়ি দেখছো। সো গড়ির যদি মনে করো মিনিটের কাঁটাটাই, যে এখানে মিনিটের কাঁটা আছে, এই মিনিটের কাঁটা সম্পূর্ণ এই জায়গা থেকে, দেখো এই মিনিটের কাঁটা এইভাবে ঘুরতেছে আবার এখানে আসতেছে, পরে আবার ঘুরতেছে আবার এখানে আসতেছে। তো এই যে মিনিটের কাঁটাটা কি করতেছে, দেখো সে একটা নির্দিষ্ট সময় পর পর, তুমি যদি এটাকে একটা বিন্দু ধরো তাহলে দেখবা সে একটা নির্দিষ্ট সময় পর পর, মানে মিনিটের কাঁটাটা 60 সেকেন্ড পর পর এই বিন্দুকে একই দিক থেকে আইসা অতিক্রম করে। দেখো একই দিক থেকে আইসা অতিক্রম করে না? 60 সেকেন্ড পর পর এই মিনিটের কাঁটাটা, এই 12 যে কাঁটাটা আছে, এটাকে একই দিক থেকে আইসে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। তো এরকম যদি কোনো তোমার হয়, গতি হয়, তাহলে ওটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। ওটাকে কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। আর এটা যে মনে করো একবার সম্পূর্ণ ঘুরে আবার এই জায়গায় আসতে যত সময় লাগে, ওইটাকে বলা হয় পর্যায়কাল। ওটাকে কি বলা হয়? পর্যায়কাল। এটা আসলে তোমাদের পর্যায়বৃত্ত গতি, এটা সম্পর্কে তোমরা জানো, বাট আমরা শিখবো হচ্ছে সরল স্পন্দন গতি। এই সরল স্পন্দন গতিটা হইতেছে এক রকমের বিশেষ পর্যায়বৃত্ত গতি। এটা সম্পূর্ণ ঘুরে না, এই যে সম্পূর্ণ এইভাবে একই পথে ঘুরে না, এটা তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে ঘুরে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে ঘুরে। ঠিক আছে, এখন এটা যদি আমরা সিমুলেশন সহ দেখতে পারি তাহলে তোমরা বুঝতে পারবা। তো সরল স্পন্দন গতির সংজ্ঞা কি এটা আমি পরে দেখাই, আগে তোমাদেরকে সিমুলেশনটা দেখাই। এই যে এখানে তোমরা দেখতে পাইতেছো, ভাইয়া মুখে যেটা বলতেছি ওইটা মনে রাখবা, যে সরল স্পন্দন গতিটা কি? সরল স্পন্দন গতি হইতেছে যদি এটা তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেক দিক থেকে হচ্ছে তোমার অতিক্রম করে, তাইলে ওটা হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। সো আমি তোমাকে এখান থেকে দেখাই। মনে করো এই যে একটা সুতার মধ্যে, সুতাটার দৈর্ঘ্য কত? 0.7 মিটার। যাই হোক, 0.7 মিটার দৈর্ঘ্য একটা সুতার মধ্যে আমি একটা বস্তু ঝুলাইছি, 1 কেজি উপরে একটা বস্তু ঝুলাইছি। তো এটারে এখান থেকে যদি আইনা আমি ছেড়ে দেই, তাহলে এটা এইভাবে দুলতে থাকবে। বলো, এটা এইভাবে দুলতেছে, এই যে দুলতেছে, এটা আসলে সরল স্পন্দন গতি। এই যে দুলতেছে, এটা আসলে সরল স্পন্দন গতি। আমরা যদি স্লো মোশনে দেখি তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে দুলতেছে। তো এখানে বুঝার অনেক ব্যাপার স্যাপার আছে, তো ফার্স্টে তুমি যদি দেখো, আমরা একটু হচ্ছে নর্মালে রাখি এবং এরো দেই, তাহলে আশা করি বুঝতে পারবা। গ্র্যাভিটি হচ্ছে আর্থে দেওয়া। ওকে, লেবে। ওকে, এটার অ্যাক্সেলারেশনটা কই? এই যে এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এখন একটা জিনিস তোমাদেরকে বুঝাই, তোমরা আসলে বুঝতে পারবে জিনিসটা। দেখো এখানে সবুজ যে গ্রাফটা আছে, সবুজ যে এরো চিহ্নটা আছে, এটাকে বলা হয় বেগ, ভেলোসিটি, এবং এই যে হলুদ যেটা দেখতেছো তোমরা, ওইটা হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে ত্বরণ। এখন
এই বেগ আর ত্বরণ কোনটা আসলে কোন দিকে কাজ করতেছে একটা জিনিস তুমি দেখো। ত্বরণটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, লাইক একটা নির্দিষ্ট বিন্দু বরাবর ত্বরণটা কাজ করতেছে। তুমি দেখো এই যে এই বস্তুটা যখন এই জায়গায় থাকবে তখন সে সাম্যাবস্থায় থাকবে, তখন সে সাম্যাবস্থায় থাকবে, এবং এই সাম্যাবস্থায় তার কি হয় দেখো, সাম্যাবস্থা থেকে যদি তারা আমি এইদিকে একটু উঠাইলাম, উঠানোর ফলে দেখো তার ত্বরণটা এই যে সাম্যাবস্থা বরাবর কাজ করতেছে। এখান থেকে যদি আমি ছেড়ে দেই তাহলে তুমি দেখো আমি শুধুমাত্র ত্বরণ রাখতেছি, বেগ রাখতেছি না, তাহলে ত্বরণটা দেখো কি করতেছে, এইটা পার হওয়ার পরে দেখো ত্বরণটা একদম এই বিন্দু বরাবর, সবসময় এই বিন্দু বরাবর ত্বরণটা কাজ করতেছে, এবং এই জায়গায় যাওয়ার পর সে স্টেবিলাইজ হয়ে যায়, মানে তখন তার বেগ থাকে, বেগ থাকার কারণে সে সামনের দিকে আগায়। তুমি একটা জিনিস দেখতে পারবা এখানে। তো দেখো যত সময় যাইতেছে বেগ বাড়তেছে, বাট এটা যখন এই লাইনটা ক্রস করে ফেলে, আচ্ছা এখন থেকে দেখো এই যে সবুজ লাইনটা বাড়তেছে, এটা যখন এই পয়েন্টে আসে, এই যে এই পয়েন্টে আসে, তখন তার ভেলোসিটি বা বেগটা সর্বোচ্চ হয়ে যায়। তুমি দেখবা এই যে এরো চিহ্নটা, সবুজ চিহ্নটা সবচেয়ে বড় থাকবে যখন এইখানে থাকবে। এখানে থাকার পরে সে যখন এই দিকে উঠবে, ব্যাপারটা বুঝো, এখানে থাকার পরে সে যখন এই দিকে উঠবে, এই দিকে যখন উঠবে তখন তার ত্বরণ তো সবসময় এইখানে কাজ করতেছে, মানে এই বরাবর ত্বরণ তাকে এই দিকে টানতেছে। বাট সে উপর থেকে নিচে পড়ার কারণে, দেখো উপর থেকে নিচে পড়ার কারণে এই জায়গায় এসে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে বা ব্যাগটা বাড়ছে, এই ব্যাগের জন্য সে এই দিকে উঠতে চায়, বাট ত্বরণ থেকে এই দিকে টানার ফলে আস্তে আস্তে ব্যাগটা কমে যায়। তুমি দেখবা এই যে এটা আবার আসুক, সো এখন তার ব্যাগ জিরো, ব্যাগ এই যে বাড়তেছে বাড়তেছে, এই জায়গায় এসে ব্যাগ সর্বোচ্চ হয়, উপরে উঠতেছে ব্যাগটা কমে একদম জিরো যখন হয়ে যায় তখন সে আবার উল্টো দিকে পড়া শুরু করে, উল্টো দিকে পড়া শুরু করে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? সো তুমি মনে রাখবা এই যে সরল স্পন্দন গতি যেগুলো বা এই যে দুলক যেগুলো আছে, এইটার সে যখন এই পয়েন্টে দেখে তখন তাকে বলা হয় সাম্যাবস্থা। তো এই সাম্যাবস্থায় তার বেগ সর্বোচ্চ থাকে, আর বেগ যদি বেশি থাকে, বুঝো আমরা জানি গতিশক্তি ইকে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। তো দেখো বেগ যদি বেশি থাকে, বেগ যদি সর্বোচ্চ থাকে, বেগ যদি বেশি থাকে তাহলে তার গতিশক্তিও বেশি হবে, বেগ যদি বেশি থাকে তার কি হবে, গতিশক্তিও বেশি থাকবে। ব্যাপারটা বুঝছো? আর এই সাম্যাবস্থা থেকে সে এই যতটুকু গেছে এটাকে বলা হয় তার সরণ, সাম্যাবস্থা থেকে সরণ। তো সরণ যত বেশি হবে, দেখো আমরা জানি বিভব শক্তি ইপি ইজিক্যাল টু এমজিএইচ, এগুলো তোমরা পরে আসছো। সো বিভব শক্তি ইপি বা বি ইজিক্যাল টু এমজিএইচ। তো তার সরণ এই যে এই এইচটা মূলত হচ্ছে, আগে তো উপর দিকে উচ্চতাটা বুঝাইতেছে, বাট এখানে তো উচ্চতা নাই, এখানে আমরা সরণ ধরছি এই এইচের জায়গায়। তো এইটা যদি হচ্ছে তোমার এইভাবে হয় তাহলে সরণ যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। ব্যাপারটা বুঝছো? তো এইবারে দেখো আমরা যদি এনার্জি গ্রাফ এখানে ইনক্লুড করি, তাই তুমি এখানে দেখতে পারবা সে যখন দেখবা এই জায়গায় আছে, দেখো সে যখন একদম মিডিলে থাকবে তখন তার এই যে আমি এটারে আবার দিয়ে দিচ্ছি, দেখো এই পয়েন্টে সাম্যাবস্থান থেকে তার সরণ বেশি হয়েছে। সরণ বেশি হওয়ার ফলে যে এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, মানে এটা হচ্ছে বিভব শক্তি। এই যে এই গ্রাফটা বিভব শক্তির, এটা গতিশক্তির, সবুজটা গতিশক্তির। তো দেখবা এটার কোন সময় গতিশক্তিটা বেশি হয়, যখন এটা এই পয়েন্টে আসবে, দেখো এই পয়েন্টে আসবে তখন গতিশক্তি সর্বোচ্চ হয়ে যায়, এবং যখন একদম এই পয়েন্টে চলে যায়, মানে যেখান থেকে আবার উল্টো দিকে ফিরে আসা শুরু করবে, ওই পয়েন্টে চলে গেলে তার বিভব শক্তিটা বেশি হয়ে যায়, এবং এই মিডিল পয়েন্টগুলোতে তার গতিশক্তিও থাকে, বিভব শক্তিও থাকে, তখন মোট শক্তিটা আসে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করে ফেলে। দেখো এই যে যেখান থেকে তুমি এনার্জি গ্রাফটা দেখতে পারবা। বলো ঠিক আছে? এই তোমরা কি বুঝতেছো এইগুলা? আচ্ছা, সো এটা হচ্ছে তোমার মূলত সরল স্পন্দন গতি। আর সরল স্পন্দন গতিতে কি কি হবে ওই জিনিসটা তোমাদেরকে একটু বুঝিলাম, পরবর্তীতে আমরা এটা দেখবো। সো আমরা হচ্ছে মনে করো এটার ক্ষেত্রে একটা জিনিস আছে তোমাকে দেখাই। এই যে আমরা স্টপ ওয়াচ আনলাম, পিরিয়ড টাইমার, মনে করো পিরিয়ড টাইমার আনলাম। এটা হচ্ছে একটা পিরিয়ড কত সময় হয়েছে ওটা তোমাকে ইয়ে করে দিবে। লাইক এটা দেখো আমি এতটুকু তুলছি, এই যে এতটুকু, কত ডিগ্রি, 64 ডিগ্রি, 65 ডিগ্রি, 65 ডিগ্রি তুলে হচ্ছে আমরা এটাকে ছেড়ে দিলাম। তো এটা পিরিয়ড টাইমার, পিরিয়ডটা গণবে আর কি কত সময়। তো দেখো এখানে আমাদের কি আছে, 1 কেজি পরে একটা বস্তু, আর 0.7 মিটার লেংথের হচ্ছে একটা সুতা আছে, এই সুতাটা 0.7 মিটার লেংথ। তো এটার পিরিয়ড মানে হচ্ছে পর্যায়কাল কত। আচ্ছা, এই যে পর্যায়কাল হচ্ছে 1.82 সেকেন্ড। এখন পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল হইতেছে ভাই তোমাকে দেখাই, এটা যে এইখানে আছে, এখানে নিছি। তো এটা এখান থেকে সে এই জায়গায় আসবে,
আসার পরে আবার এই জায়গায় যে ফিরে যাবে, এই পুরো টাইমটা হচ্ছে তোমার পর্যায়কাল। এটা এখানে আছে, দেখো এটা যখন এইখানে আসবে আবার এই জায়গায় ফিরে আসবে, তখন এই পুরো পার্টটি হচ্ছে তার পর্যায়কাল। তো এটা এখান থেকে ছেড়ে দিব, তো এটা এখান থেকে কাউন্ট করা শুরু করবে। দেখো আচ্ছা, পিরিয়ড হচ্ছে আমরা কাউন্ট করি এখান থেকে, এই যে দেখো। সো এটা এখান থেকে কাউন্ট করা হইতেছে যদিও, দেখো এটা হচ্ছে ওর অর্ধেক পর্যায় হয়েছে, আবার ওইখান থেকে গিয়ে যদি আবার ফিরে আসে তখন হচ্ছে পুরো পর্যায়কালটা হবে। তারপর এই পয়েন্টে আসলে তার টাইমার স্পিড বন্ধ হয়ে যাবে। সো এটা 1.79 সেকেন্ড হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তার পর্যায়কাল। তো সব কিছু যদি সেম থাকে, আমি সুতার দৈর্ঘ্যটা যদি বাড়াই দিই, দেখো সুতার দৈর্ঘ্যটা আমি বাড়াই দিলাম, এটাকে একটু লম্বা করে দিলাম। তো লম্বা করে দিলে দেখো কি হবে, পর্যায়কালটা আচ্ছা এখন হচ্ছে এই যে দেখো সুতার দৈর্ঘ্যটা লম্বা করার ফলে কি হয়েছে, আমাদের পর্যায়কালটা বেড়ে গেছে। তো এখানে যে সূত্রটা ভাই তোমাদেরকে দেখাই, সূত্রটা দেখাই। তো এই যে সরল স্পন্দন গতিতে মনে করো এই যে পর্যায়কাল যেটা, এই পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু, পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π√L/g। এই যে আমরা এখানে যে পর্যায়কালটা হিসাব করছি, এই যে মানে এই যে পর্যায়কালটা এটা এই দিকে মনে করে এখান থেকে ছেড়ে দিলাম। সো সে পুরো এইখানে যাবে, আবার এখানে ফিরে আসতে তার যত সময় লাগবে ওইটা হচ্ছে তার পর্যায়কাল। তো ওইটা ডিপেন্ড করে কিসের উপর, এই যে আমরা দেখছো সুতার দৈর্ঘ্য বাড়ানোর ফলে এটা কি হয়েছিল, ওই যে এখানে পিরিয়ডিক টাইম যেটা ওইটার মধ্যে চেঞ্জ আসছিল, দ্যাট মিনস ওইটা সুতার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটি। এই যে এটা পৃথিবীতে 9.81 মিটার পার সেকেন্ড, সেটাকে যদি হচ্ছে আমি জুপিটারে দিই, যেখানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 24.79, বুঝছো। তখন যদি আমরা এটার পর্যায়কাল কত হিসাব করি, দেখবো হচ্ছে একদম মানে কম টাইমের মধ্যে হয়ে যাবে। লাইক এখানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বেশি, তো এটা এখান থেকে বুঝতে পারবো যে এটা অভিকর্ষজ ত্বরণের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। ব্যাপারটা বুঝছো, এই যে ডিফারেন্স আসছে না, 1.31 সেকেন্ড দেখাইতেছে। তো এটা অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করে, বাট বরের উপর ডিপেন্ড করে না, বুঝছো। তো আমি যদি এই সেম জিনিসটা রেখে সেম পয়েন্টে রেখে যে বোর্ডটাকে যদি বাড়াই দিই, দেখো এখন বোর্ডটা 1.5 কেজি করে ফেলছি, তো বোর্ডটাকে 1.5 কেজি করেও যদি আমরা হিসাব করি, দেখবা তার আগে যতটুকু সেকেন্ড ছিল ততটুকু সেকেন্ডই আসবে। এই যে কত আসছে, 1.31, আগে যেরকম ছিল এক্সাক্ট সেম জিনিস আসছে বোর্ডটা বাড়ানোর ফলে। দ্যাট মিনস এরকম যে সরল দোলক আছে যেগুলোকে আমরা উপর থেকে সুতাতে টাঙ্গায় যদি দুলাই দিই, তাহলে ওইটা শুধুমাত্র ডিপেন্ড করে, ওইটার পর্যায়কাল ডিপেন্ড করে শুধুমাত্র এই যে সুতার দৈর্ঘ্যের উপর আর অভিকর্ষজ ত্বরণের উপরে। এবং এটার পর্যায়কালের সূত্র হচ্ছে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π√L/g। বলো পর্যায়কালের সূত্র কি, পর্যায়কালের সূত্র হচ্ছে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π√L/g, ঠিক আছে। ওকে, সো এই সূত্রটা জাস্ট একটু মনে রাখো, নাকি এটা দিয়ে ম্যাথ করবো। পর্যায়কাল একটা পাইলাম টি ইজ ইকুয়াল টু 2π√L/g, এই টাইপের যে ম্যাথগুলো আছে এটা আমরা করি। পরে এখানে আরেকটা সূত্র আছে, ওইটা আমি দেখাবো। তো আচ্ছা এটা দেখো, বলছে একটা সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার। সুতার দৈর্ঘ্য মানে কি, ওই যে এল, যেটা দেখো আমি তোমাকে যে সূত্রটা দেখাইলাম একটু আগে, টি ইজ ইকুয়াল টু 2π√L/g, এখানে এল হচ্ছে সুতার দৈর্ঘ্য। এলটা কি, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য। তারপরে জি কি ভাইয়া, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বলো জি কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ওকে। আর টি কি, টি হচ্ছে পর্যায়কাল, এটা তো দেখাই আছে, মানে দেখতেছই, ওকে। তো এখানে বলে দিছে একটা সরল দোলক যার সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, দ্যাট মিন্স এল এর মান বলে দিছে। দেখো এখানে কার মান বলে দিছে, এল এর মান 99 সেন্টিমিটার। দোলকটিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষজ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো। তাহলে এটা অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। আমাদের এটার কোয়েশ্চেন ছিল যে দুলনকাল কত, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো দেখো আমরা জানি সরল দোলক যদি থাকে এবং সুতা থেকে ওইটাকে যদি আমরা ঝুলাই দিই, তাহলে দুলনকালের সূত্র হচ্ছে দুলনকাল টি ইজ ইকুয়াল টু 2π√L/g, এটাই সূত্র, এটা আমরা এইমাত্র পরে আসছি। সো এখানে এল যেটা 99 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটারে নিবা আর কি। মিটারে কেমনে নিবে, 100 দ্বারা ভাগ দিয়ে। তো 99 কে যদি 100 দ্বারা ভাগ দাও, মিটারে যাবে, হবে 0.99 মিটার।
অভিকর্ষজ ত্বরণ কত দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা অভিকর্ষজ ত্বরণ। সো তুমি জাস্ট মান বসাও, 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু √L/g, L কত 0.99 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। তো এটাই সব করলে আই থিঙ্ক তুমি তোমার পর্যায়কালটা পেয়ে যাবা। সো এটা পর্যায়কাল আসতেছে 1.997 সেকেন্ড, এটা হচ্ছে তার পর্যায়কাল, ঠিক আছে। পর্যায়কাল পূর্ণ স্পন্দন হইতে যে সময়টা লাগে ওই সময়টাই আসলে পর্যায়কাল, ঠিক আছে। চোদ্দশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ফিজিক্সে। লাইভ ক্লাস শেষ হওয়ার পরে কি ক্লাস রেকর্ডেড থাকবে? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তোমরা হচ্ছে ক্লাস করো, না বুঝলে স্যার বলেন 8টার ক্লাস পরে নেন কেন, আমরা এখন কি বলো বুঝতেছি না। এটা রেকর্ডেড ক্লাস না, এটা লাইভ ক্লাস, তোমাদের কমেন্ট আমি দেখতেছি, কি যে করে পোলাপান। এটা রেকর্ডেড ক্লাস না, এটা লাইভ ক্লাস। ওকে, সো এটা বুঝলাম। এরপরে দেখো এটা পারবা কিনা বলছে। আচ্ছা, এটা করার আগে আই থিঙ্ক আমার এই কোয়েশ্চেনটাকে বিশ্লেষণ করে একটা সূত্র বের করা উচিত। দেখো বলছে এই সহজ স্পন্দন গতিটা কি? সহজ স্পন্দন গতি হইতেছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর উপর কার্যকর ত্বরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী এমনভাবে ক্রিয়া করে যে তার মান ওই বিন্দু হতে বস্তুর সরণের মানের সমানুপাতিক, তবে বস্তুর গতিকে সহজ স্পন্দন গতি বলে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখছিলাম, দেখো ত্বরণ যেটা, দেখো আমরা যখন তোমাকে এইভাবে দেখাইছিলাম এখান থেকে এটাকে, তো দেখো শুধুমাত্র আমি এখানে ত্বরণটা রাখতেছি। ত্বরণ যেটা, এই হলুদ চিহ্নটা দেখবা সব সময় এই বিন্দু, মানে এই যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, এই পয়েন্ট বরাবর কাজ করে। দেখো ত্বরণটা মানে এই দিকে কাজ করতেছে, এটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর কাজ করতেছে, ঠিক আছে। দ্যাট মিনস ওইটা কি সহজ স্পন্দন গতি। এবং আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। তোমরা স্প্রিং দেখছো সবাই, স্প্রিং এর ম্যাথ আমি করাইছিও। সো এইটা একটা স্প্রিং, মনে করো এটা একটা স্প্রিং, এটা কি, এটা হচ্ছে একটা স্প্রিং, বেশি বড় করে বলছি। তুমি হচ্ছে এটা দেখো, এটা কি, ওকে, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং। তো আমি কি করলাম, এই স্প্রিং এর মধ্যে যদি একটা বস্তু ঝুলাই, এই স্প্রিং এর মধ্যে যদি একটা বস্তু ঝুলাই, নির্দিষ্ট ওজনের একটা বস্তু ঝুলাইলাম, তাহলে বস্তু ঝুলাইলে এটা কি হবে, স্প্রিংটার মানে বৃদ্ধি পাবে, যে লেংথ বৃদ্ধি পাবে। ব্যাপারটা বুঝছো? লাইক মনে করো এটা আগে যতটুকু ছিল, আগে এই পার্টটা যদি L1 হয়, এখন এটা বৃদ্ধি পাইছে না L2 হয়ে গেছে, যেহেতু একটা বস্তু ঝুলাইছে। ব্যাপারটা বুঝছো? সেখানে কতটুকু বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, দেখো আগের পয়েন্টটা ছিল তার এতটুকু, আগে ছিল সে এতটুকু, সো এখন হয়েছে কতটুকু, এখন হয়েছে এতটুকু। এই যে তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে ভাইয়া, এই জায়গাটা বৃদ্ধি পাইছে, এই জায়গাটা বৃদ্ধি পাইছে, এই জায়গাটা বৃদ্ধি পাইছে। সো এই যে যতটুকু বৃদ্ধি পাইছে, এই প্রসারণটাকে যদি আমরা এক্স ধরি, ব্যাপারটা বুঝো, যতটুকু বৃদ্ধি পাইছে এই প্রসারণটাকে যদি আমরা এক্স ধরি, তাইলে এখানে কাহিনী কি ঘটবে দেখো। স্প্রিং থেকে যদি আমরা কোনো বস্তুকে এরকম টান দিয়ে ঝুলিয়ে দিই, তাহলে ওইটা হচ্ছে আসলে সহজ স্পন্দন গতির মধ্যে পড়ে। কেন পড়ে একটু পরে দেখবা। তো আমরা কি করছি, সাধারণ একটা স্প্রিং ছিল, ওইটার মধ্যে একটা বস্তু ঝুলাই ফেলছি। বস্তু ঝুলানোর ফলে কি হয়েছে, অবভিয়াসলি স্প্রিং এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে, এক্স পরিমাণ বৃদ্ধি পাইছে। সো এক্সটা কি, এক্সটাকে ধরলাম হচ্ছে আমরা প্রসারণ। এক্সটা কি, এক্সটা হচ্ছে প্রসারণ, ঠিক আছে। সংকুচনও হইতে পারে যদি হচ্ছে আমরা এইদিকে চাপ দিই। তো এইখানে এটাকে যে আমি টান দিছি, দেখো স্প্রিংকে যে আমি টান দিছি, মানে নিচের টান দেই আর যাই করে একটা বস্তু ঝুলাইছি, তো নিচের দিকে আমি একটা বল প্রয়োগ করছি, এটা হচ্ছে এফ। এটা এই বলটা কে প্রয়োগ করছি, আমি প্রয়োগ করছি। সো আমি মনে করো এজেন্ট, আমি বল প্রয়োগ করছি, সো আমি হচ্ছে এজেন্ট, যে আমি এখানে বলটা প্রয়োগ করছি। তো আমি বল প্রয়োগ করার ফলে এটা যেহেতু প্রসারণ হয়েছে, সো স্প্রিং কি করবে, আবার সে তার আগের জায়গায় যেতে চাইবে। মানে দেখো আমি যেহেতু তার পজিশনটা এতটুকু ছিল, একটা বস্তু ঝুলাই যেহেতু এটাকে একটু প্রসারিত করছি, সে আবার আগের জায়গায় ফিরে যেতে চাইবে। সো আমি এখানে যেই বলে এইটার বল যতটুকু, অথবা যেই বল হচ্ছে আমি নিচের দিকে প্রয়োগ করছি বা যেই বলে টান দিছি, সেম বল স্প্রিং এর বিপরীতে, দেখো আমরা যেদিকে টান দিছি তার বিপরীতে সেম বলটা
মানে স্প্রিং এর মধ্যে কাজ করবে, যেটাকে বলা হয় প্রত্যয়নী বল। যেটাকে কি বলা হয়? প্রত্যয়নী বল। যেটাকে কি বলা হয় ভাই? প্রত্যয়নী বল। মানে স্প্রিং এর মধ্যে একটা বল অনুভূত হবে, সেটা হচ্ছে প্রত্যয়নী বল। এই বলটা কি আমরা যেই বলে এটাকে নিচের দিকে টান দিছি, সেম বলটা উপরের দিকে ক্রিয়েট হবে, সো এটাকে বলা হয় প্রত্যয়নী বল। এই যে এটা, এই এফ জিটা, এটাকে কি বলা হয়? প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, ঠিক আছে? প্রত্যয়নী বল, বুঝছো? ওকে। তো এটা যদি প্রত্যয়নী বল হয়, তাহলে এই প্রত্যয়নী বল এফ ইজিক্যাল টু, প্রত্যয়নী বল এফ ইজিক্যাল টু হচ্ছে কে এক্স। আচ্ছা, এখানে কে এক্স না কি কি আমি তোমাকে বুঝাইতেছি। দেখো এখানে বলা হয়েছে অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে তার মান, এই যে দেখো, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর উপর কার্যকর ত্বরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে ত্বরণের মান ওই বিন্দু হতে বস্তুর সরণের মানের সমানুপাতিক, তখন তাকে বলা হয় স্পন্দন গতি। দ্যাট মিনস আমাদের এখান থেকে দেখাইতে হবে ত্বরণটা সরণের সমানুপাতিক, ঠিক আছে? ত্বরণটা সমানুপাতিক। সো আমরা এই সূত্রটা আগেই দেখছি যে স্প্রিং এর মধ্যে যে মানে ঊর্ধ্বমুখী বলটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বল এফ সমান কে এক্স, এটা আমরা পড়ছিলাম না? অবভিয়াসলি পড়ছিলাম, এফ সমান কে এক্স। আচ্ছা, সো এইখানে দেখো একটা ব্যাপার আছে, বল যেই দিকে কাজ করতেছে, দেখো সরণ তার বিপরীত দিকে হইছে না? প্রত্যয়নী বলটা কাজ করতেছে উপরের দিকে, বুঝছো? আর সরণ হয়েছে নিচের দিকে, তাহলে এটার দিক ডিফারেন্স না? তাহলে দিক যদি ডিফারেন্স হয় তাহলে সরণটা হবে মাইনাস এক্স। এটা যদি মাইনাস এক্স ধরো, বলের দিককে যদি পজিটিভ ধরো তাহলে সরণের দিক হবে নেগেটিভ। তো এখান থেকে আসবে বল এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স, ঠিক আছে? এবারে দেখো এটাই হচ্ছে আসলে প্রত্যয়নী বল এবং সরণের মধ্যে সম্পর্ক। এখানে কি ভাই? এখানে এফ হচ্ছে প্রত্যয়নী বল এবং কে কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে কি ভাইয়া? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। মানে স্প্রিং এর একটা নির্দিষ্ট ধ্রুবক থাকে, তো এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। ব্যাপারটা হচ্ছে এক একটা স্প্রিং এর এক একটা ধ্রুবক থাকে। আচ্ছা, তো এখানে এক্স হচ্ছে সংকুচন বা প্রসারণ, ঠিক আছে? সংকুচন কখন হবে? যখন স্প্রিং এর মধ্যে যদি মনে করো আমরা এদিক দিয়ে চাপ প্রয়োগ করে স্প্রিংটাকে সংকুচিত করতাম, তখন আসলে সংকুচিত হইতো। যাই হোক, তো এখান থেকে দেখো আমরা এফ ইজিক্যাল যদি এম এ লিখি তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস কে এক্স। তো এখান থেকে ত্বরণ এই ইজিক্যাল আসবে মাইনাস কে, এমটা নিচে ভাগ হয়ে গেল আর এখানে এক্স আছে। ব্যাপারটা বুঝছো? মানে এম তো নিচে ভাগ হয়ে যাইতেই পারে, আর আমি এক্সটাকে আলাদা লিখলাম। তো দেখো এই যে কোনো বস্তুর বর একটা নির্দিষ্ট বর থাকে, দিলে বস্তুর বর হচ্ছে ধ্রুবক, এবং একটা স্প্রিং এর যে স্প্রিং ধ্রুবক যেটা কেটাকে আমরা কি বলছিলাম? স্প্রিং ধ্রুবক। একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক সবসময় কনস্ট্যান্ট থাকে, সেম থাকে। তাহলে এই দুইটা জিনিস যদি কনস্ট্যান্ট থাকে, ব্যাপারটা বুঝতেছো? এই দুইটা জিনিস যদি কনস্ট্যান্ট থাকে, আচ্ছা মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসি, এই দুইটা জিনিস যদি কনস্ট্যান্ট থাকে তাইলে দেখো এই যে ত্বরণ যেটা, এটা কার সমানুপাতিক হইতেছে? সরণের। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক হইতেছে। ব্যাপারটা বুঝছো? সো এটা আমরা হচ্ছে দেখাইতে পারতেছি এই সূত্র থেকে, সহজ স্পন্দন গতির। এখানে বলছিল যে ত্বরণ সরণের সমানুপাতিক হবে। তো এই যে তাহলে স্প্রিং থেকে যদি কোনো বস্তু ঝুলাই দেয় আমরা, তাহলে ওইখানেও আসলে সহজ স্পন্দন গতি হয়। আর আমরা যে বল হচ্ছে এখানে প্রয়োগ করি নিচের দিকে, ঠিক আছে? যে বল প্রয়োগ করি তার বিপরীত দিকে স্প্রিং এর মধ্যে একটা বল ক্রিয়েট হয়, যেটাকে বলা হয় প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বল এফ সমান মাইনাস কে এক্স, ঠিক আছে? তাইলে এটা যদি প্রত্যয়নী বলের জন্য এফ সমান মাইনাস কে এক্স, এই প্রত্যয়নী বল এটা হচ্ছে স্প্রিং এর মধ্যে উদ্ভব হয়। বাট আমি যে টান দিছি বা আমি যে একটা বস্তু ঝুলাইছি যার ফলে এটা নিচের দিকে নামছে, সো এজেন্ট কর্তৃক বল যেটা, বুঝছো? বাইরের এজেন্ট কর্তৃক বল, মনে করো আমি যে টান দিছি ওই বলটা যদি দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে হিসাব করবা? বাইরের এজেন্ট কর্তৃক বল এফ এজেন্ট লিখলাম, মনে করো এটা ইজিক্যাল কি হবে? এটার ক্ষেত্রে দেখো মাইনাস হবে না, কজ আমি যেই দিকে বল প্রয়োগ করছি ওই দিকেই সরণ হয়েছে, এজন্য এফ ইজিক্যাল টু কে এক্স হবে। ব্যাপারটা বুঝছো? সো এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে? তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে
তুমি যদি এম বরের বস্তু ঝুলাও, এম বরের একটা বস্তু যদি ঝুলাও, ঠিক আছে, এম বরের একটা বস্তু যদি ঝুলাও, তাইলে কাহিনীটা কি হবে দেখো, এম বরের একটা বস্তু ঝুলাইছি, যার ফলে স্প্রিংটা আগে থেকে প্রসারিত হয়েছে, তো স্প্রিংটা এইদিকে প্রসারিত হয়েছে, বাট সে তো আগে তার পূর্বের জায়গায় যাওয়ার ট্রাই করবে। তো যেহেতু একটা প্রত্যয়নী বল ক্রিয়েট হয়েছে, তো এটাকে টান দিয়ে আমি যদি ছেড়ে দেই, তাহলে সে আবার উপর দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, এরকম হবে, এরকম হইতে থাকবে। তো সে উপরে গিয়ে আবার নিচে আসতে যে সময়টা এখানে লাগবে, এই সময়টা হবে তার পর্যায়কাল, এবং এই পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 2 পাই রুট এম বাই কে। এই এমটা কি, এখানে যত বড়ের বস্তু আমরা ঝুলাইছি ওই এম, আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। ব্যাপারটা বুঝছো? এই যে আরেকটা পর্যায়কালের সূত্র পাইলাম, টি ইকুয়াল টু 2 পাই রুট এম বাই কে। এখানে এম হচ্ছে যে বস্তু আমরা ঝুলাবো ওই বস্তুর ভর, এবং কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। বলো, বুঝতে পারছো? তোমরা যদি ঠিকঠাক মতো ক্লাস না করো, তাইলে হচ্ছে লাইভ না নিয়ে আগের মতো রেকর্ডেডই নিব, বুঝছো? তো সুন্দর মতো ক্লাস করতে থাকো, উল্টা পাল্টা কইরো না। প্রত্যয়নী বলটা আবার বুঝাবো, দেখো প্রত্যয়নী বলটা কি। প্রত্যয়নী বলটা হইতেছে এই যে এটা একটা স্প্রিং, তুমি সুন্দর মতো দেখো, এটা হচ্ছে একটা স্প্রিং, এটা একটা স্প্রিং। তো এটার মধ্যে আমি যদি কোনো বস্তু ঝুলাই, অথবা মনে করো এটাকে হচ্ছে নিচের দিকে আমি একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে, আমি মনে করো একটা বস্তু ঝুলাইলাম, যার দিকে এটা নিচের দিকে একটা মানে বল প্রয়োগ করা হইলো, একটা বস্তু ঝুলাইলে তো অবভিয়াসলি সে নিচের দিকে যাবে। তো এটার জন্য এটার একটু প্রসারণ হবে, এই যে প্রসারণ হয়েছে, মনে করো এক্স পরিমাণ প্রসারণ হয়েছে, ব্যাপারটা বুঝছো? তো আমি যেহেতু এটাকে মানে আমি এক্সট্রা এজেন্ট, আমি কি করছি, স্প্রিংটাকে তার আগের অবস্থান থেকে টান দিয়ে নিচে নামাই দিয়েছি। তো আমি যেই বলে টান দিয়ে নিচে নামাবো, এই সেম বলটা তার মধ্যে বিপরীত দিকে কি হবে, তার মধ্যে উদ্ভব হবে। সো এই যেই বলটা উদ্ভব হবে এটাকে বলা হয় স্প্রিং এর প্রত্যয়নী বল। মানে আমি এখানে একটা বলে, দেখো আমি একটা বলে হচ্ছে স্প্রিংটাকে টান দিছি, তো এই বলের বিপরীতে স্প্রিং এর মধ্যে যে বলটা উদ্ভব হবে, ঠিক আছে, এটা অবভিয়াসলি আমি যেদিকে টান দিছি তার বিপরীত দিকে এটা উদ্ভব হবে। সো ওই বলটাই হচ্ছে প্রত্যয়নী বল, ঠিক আছে, ওই বলটাই হচ্ছে প্রত্যয়নী বল, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়নী বল। এবং এই প্রত্যয়নী বল এই প্রত্যয়নী বল এফ সমান, ঠিক আছে, এফ সমান কি হবে ভাইয়া, কে এক্স, বাট এক্সটা হবে দেখো, যেহেতু প্রত্যয়নী বল উপরের দিকে কাজ করতেছে এবং সরণ যেটা হয়েছে দেখো তার আগে এই জায়গায় ছিল, স্প্রিংটা নিচের দিকে প্রসারিত হয়েছে, স্প্রিং এর সরণ বা প্রসারণটা হয়েছে নিচের দিকে, নিচের দিকে হয়েছে, বলটা কাজ করতেছে উপরের দিকে। তো বলের দিকটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে সরণের দিকটা অবভিয়াসলি নেগেটিভ হবে, তখন এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স আসে। সো এটা হচ্ছে প্রত্যয়নী বলের ক্ষেত্রে, এখানে এফটা হচ্ছে প্রত্যয়নী বল। এফটা কি, এফ হচ্ছে প্রত্যয়নী বল, ঠিক আছে, আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা তো জানোই। এখন তুমি যদি ম্যাথ করার সময় ডিরেক্ট তুমি এফ ইজিক্যাল টু কে এক্স ধরতে পারো, কোনো ঝামেলা নাই, বুঝছো? ম্যাথ করার সময় এফ ইজিক্যাল টু কে এক্স ধরে ম্যাথ করতে পারো। আর অথবা তুমি যদি এই বলটা কাউন্ট করো, দেখো এটাকে আমি ধরছি এফ এজেন্ট, মানে এজেন্ট কর্তৃক বল, ঠিক আছে, এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল, এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল, এটা নিচের দিকে যেটা। তো এই এজেন্ট কর্তৃক বল যেটা, এটা যদি হিসাব করি তাহলে আমাদের মাইনাস আসবে না, কেন? বিকজ আমি এজেন্ট যেই দিকে বল প্রয়োগ করতেছে সরণটাও সেম দিকে হইতেছে, এর জন্য এখানে ডিরেক্ট এফ এজেন্ট যেগুলো কে এক্সও লিখতে পারবা। তো এটা হচ্ছে সূত্র। এবং এখানে মনে করো তুমি যদি এম বরের বস্তু ঝুলাও, যে বস্তুটা ঝুলাইছো এটা যদি এম বরের হয়, এম বরের বস্তু হয়, তাহলে ওইটার জন্য এখানে যে পর্যায়কালটা আসবে, পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 2 পাই রুট এম বাই কে। পর্যায়কাল টি ইকুয়াল টু কি হবে, 2 পাই রুট এম বাই কে। ব্যাপারটা বুঝতেছো? বলো, টি ইকুয়াল টু 2 পাই রুট এম বাই কে হবে। ওকে, তো এইবার পর্যায়কালটা কোন সময় হবে তুমি তো বুঝছো, এই যে বস্তুটা ঝুলাইছি, ঝুলানোর ফলে এটা নিচের দিকে তো ঝুলছে, নিচের দিকে ঝুললে স্প্রিংটা তার অবস্থান থেকে মানে প্রসারিত হয়েছে, তাইলে একটা বিপরীতমুখী প্রত্যয়নী বল ক্রিয়েট হবে। ওইটার জন্য এই বস্তুটা মানে স্প্রিংটা আবার এই দিকে যাবে, মানে বস্তুটা আবার এই দিকে যাবে। দেখো তুমি স্প্রিংটা টান দিয়ে আবার ছেড়ে দিয়ে দেখবে এটা এই দিকে যাইতেছে, এই দিকে আসতেছে, এইভাবে করতেছে, ব্যাপারটা বুঝছো? সো সে কি করবে, নিচের দিকে যাবে, মানে নিচের দিকে তো ছিল, সো উপরের দিকে উঠবে, পরে আবার নিচে আসবে।
আমি তো ফার্স্টে টান দিছি, দেওয়ার ছেড়ে দিলে এটা উপরের দিকে যাবে, আবার নিচের দিকে আসবে। উপরে গে মানে উপরে যে আবার নিচে যদি আসে, তাহলে এই টোটাল সময়টা হচ্ছে তার পর্যায়কাল। ঠিক আছে, এই পর্যায়কাল টি ইকুয়াল টু 2/10 এম হচ্ছে বস্তুর পর, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে এবার এগুলো নিয়ে যদি আমরা ম্যাথ সলভ করি তাহলে বুঝতে পারবো এই থিং। দেখো এখানে কি বলছে, এটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 মিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন, স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। দেখো এই টাইপের কোয়েশ্চেন আসবে, তোমাকে কি বলছে, স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। স্প্রিং ধ্রুবকটা কি ভাইয়া কে, তো এটা নির্ণয় করতে বলছে, স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলছে। একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 মিটার, 10 মিটার না, এটা 10 সেন্টিমিটার ছিল, আমি ভুল লিখছে। সো 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন। এইটা যে প্রসারণ কত বল আছে, 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা করতে কত নিউটন বল প্রয়োজন, 30 নিউটন। তাহলে এটা হচ্ছে এফ, বলছে স্প্রিং ধ্রুবক বের করতে। আমি তোমাকে বলছিলাম এটা ক্ষেত্রে দেখো, মানে 30 নিউটন প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন। এই যে বল, এটা কি এজেন্ট কর্তৃক বল না, মানে স্প্রিংটাকে প্রসারিত করতে আমার এতটুকু বল প্রয়োগ করা লাগতেছে। সো এজন্য এজেন্ট কর্তৃক বল এফ ইজিক্যাল টু কি ভাইয়া, এফ ইজিক্যাল টু কে এক্স, এফ ইজিক্যাল টু কে এক্স। তুমি কি করবা, এই তোমার এই মানে ক্লাস 10-এ এইটার যতগুলা ম্যাথ আসবে ওইগুলা ক্ষেত্রে ডিরেক্ট মানে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স না লিখে ম্যাথ করার ক্ষেত্রে এফ ইজিক্যাল টু কে এক্স লিখে ফেলো, তাইলে হচ্ছে তোমার হয়ে যাবে ব্যাপারটা, বুঝছো? তোমার আর এক্সট্রা চিন্তা করা লাগবে না যে এজেন্ট কর্তৃক বল হইতেছে না স্প্রিং কর্তৃক বল হইতেছে, ওইগুলা নেক্সট ক্লাসে তোমার কাজে আসবে। তাহলে দেখো এবার তুমি জানো বল এফ ইজিক্যাল টু কে এক্স, তুমি কি বের করবা, তুমি বের করবা স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবক এখানে কি কে, তাহলে কে এক্স ইজিক্যাল টু এফ যদি হয়, কে ইজিক্যাল টু হবে এফ বাই এক্স। তো এফ কত, এফ হচ্ছে 30 নিউটন, এক্স কত 10 সেন্টিমিটার। সো এক্স যদি 10 সেন্টিমিটার হয়, এটাকে মিটারে নাও, 100 দ্বারা ভাগ দিলে 0.1 মিটার আসবে। এগুলো তো মিটারে নিয়েই করতে হবে। সো এটা 0.1 দিলে কি আসবে, দেখো স্প্রিং ধ্রুবক আসবে 300। কারণ এটার একক কি দেখো, ভালো করে দেখো, স্প্রিং ধ্রুবক কে ইজিক্যাল টু, স্প্রিং ধ্রুবক কে ইজিক্যাল টু এফ বাই এক্স, এটা আমরা পাইলাম। তো এখানে এফ হচ্ছে বল, বলের একক নিউটন, এক্স হচ্ছে সরণ, সরণের একক মিটার, এই যে নিউটন বাই মিটার পাইতেছো। তো নিউটন আছে, মিটার যদি উপরে যায় তাহলে মিটার ইনভার্স 1 হবে। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। স্প্রিং ধ্রুবকের একক কি, নিউটন পার মিটার। ঠিক আছে, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক যার একক হচ্ছে নিউটন পার মিটার। বলো বুঝা গেছে, বলো বুঝছো? আরে তুমি হচ্ছে চার্ট কেন দেখবা, তোমার যদি অন্যের কমেন্টস দেখতে মানে সমস্যা হয় তুমি কেন কমেন্টস দেখবা, তুমি ক্লাস দেখতে আসো, ক্লাস দেখতেই দেখো। তুমি এটারে ইয়ে করো, মানে ফুল স্ক্রিন করে ক্লাস দেখো, তোমার কমেন্টস করা লাগবে না, কিছুই করা লাগবে না। অন্যের কমেন্টস দেখে তুমি ইয়ে করতেছো কেন? আর যারা ব্যাড কমেন্ট করবা, মানে উল্টাপাল্টা কমেন্ট করবা, হুদাই এক্সট্রা কমেন্ট করবা ক্লাসের বাইরা, তাহলে তোমাদের খবর আছে, বুঝছো? আরে বেসিক ক্লাস করে সিকিউ সলভিং করে নাও, সিকিউ সলভিং না করলে কি ঝামেলা হবে? কোনো ঝামেলা না। এবার সিকিউ সলভিং ক্লাস কইরো, ওইখানে দেখবা অনেক টাইপের সিকিউ করাই, যেগুলো হয়তো তুমি খুঁজেও পাবা না। তো সিকিউ পুরো আমার পুরো চ্যাপ্টার করা উচিত, মানে বেসিক ক্লাস করেই শেষ না, পুরো চ্যাপ্টার করা উচিত। সিকিউ সলভিং ক্লাস আমি নতুন অনেক বেসিক দেই। আপনার উপর মাঝে মাঝে অনেক রাগ হয়, কেন রাগ হয় বলো তো? স্যার আপনি শুকাই গেছেন। হ্যাঁ শুকাই গেছি, কি আর করার। স্যার মাইনাস কেন নিলাম না, দেখো মাইনাস কেন নেই নাই, এটা যদি তোমাকে এখানে ডেসক্রাইবলি বুঝাই তাইলে দেখো সুন্দর মতো বুঝতে পারবে। আমি তোমাকে বলছিলাম এখানে বলছে একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন। তাইলে এটা কোন বল বলছে? এটা একটা স্প্রিং, তো এটা তার স্বাভাবিক অবস্থা বলছে। এটা দেখে যদি আমি তাকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে চাই তাইলে তাইলে 30 নিউটন বল প্রয়োজন, মানে নিচের দিকে আমাকে মনে করো প্রসারিত করবো, তো সো আমাকে 30 নিউটন বল দিতে হবে। আমার 30 নিউটন বল প্রয়োজন, ব্যাপারটা বুঝছো? 30 নিউটন বল প্রয়োজন। এখানে কত সেন্টিমিটার প্রসারণ হইতেছে? 10 সেন্টিমিটার। সো 10 সেন্টিমিটার প্রসারিত করতে আমার 30 নিউটন বল প্রয়োজন। সো আমার যে বল, এটা কি মানে এটা তো স্প্রিং এর প্রত্যয়নই বল না, এটা হচ্ছে আমার বল, আমি যে বলটা প্রয়োগ করতেছি, মানে আমি এজেন্ট। সো এজেন্ট কর্তৃক বল যখন কাউন্ট হয়,
এজেন্টের বল যেদিকে কাজ করতেছে তোমার হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ একই দিকে হয়েছে, এজন্য এফ ইজিক্যাল টু আমরা কে এক্স ইউজ করি। এখানে এফটা হচ্ছে এজেন্ট কর্তৃক বল, ব্যাপারটা হচ্ছে ওইটা লেখা লাগে না, বুঝছো? ওইটা না লিখলে তো ঝামেলা নাই, তুমি তো এখানে বুঝতেই পারতেছো এফ ইজিক্যাল টু কে এক্স। তোমাকে এখানে লিখে দিছি, এখানে এফটা হচ্ছে আসলে এজেন্ট কর্তৃক যে বলটা, এই যে এফ এজেন্ট ইজিক্যাল টু কে এক্স। বাট তুমি মাইনাসের কথা ভুলেই যাও, এটা তোমাকে শিখা দরকারের জন্য শিখাই রাখলাম, মাথায় ঢুকাই রাখলাম যে স্প্রিং এর বিপরীত দিকে যে প্রত্যয় নিয়ে বলটা কাজ করে ওইটা এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স। বাট এখানে তোমার যতগুলা মেথ আসবে সবগুলা এজেন্ট কর্তৃক বল দ্বারাই দিবে, সো তুমি ডিরেক্ট এফ ইজিক্যাল টু কে এক্স সূত্রটা ইউজ করলে কোনো ঝামেলা হবে না মেথের ক্ষেত্রে, বুঝছো? ওকে, সো এইবারে এইটা দেখো, একটা স্প্রিংকে 20 নিউটন বল প্রয়োগ করলে সেটি কতটুকু প্রসারিত হতে পারে, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। তো ভালো করে চিন্তা করে দেখো এখানে কি কি দেওয়া আছে। আমরা যেটা জানি বল এফ ইজিক্যাল টু কে এক্স, তো একটা স্প্রিংকে 20 নিউটন বল প্রয়োগ করলে সেটি কতটুকু প্রসারিত হতে হবে, তো প্রসারণ হচ্ছে এক্স, এক্স আমরা বের করব। বল দেওয়া আছে আমাদের 20 নিউটন, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 300 নিউটন পার মিটার। ব্যাপারটা বুঝছো? আমি বের করব কি প্রসারণ কতটুকু হইছে ওইটা, খোলা প্রসারণ কতটুকু হইছে ওইটা। তাইলে দেখো আমরা জানি এফ ইজিক্যাল টু কে এক্স, এটা আমরা জানি এফ ইজিক্যাল টু কে এক্স। আমি বের করব কি, বের করব প্রসারণটা কত, এক্স কত। তাইলে এখান থেকে দেখো এক্স ইজিক্যাল টু আসবে, বল এফ আছে, কে নিচে ভাগ হয়ে আসলো, ঠিক আছে? তাহলে এফ কত, এফ হচ্ছে 20 নিউটন, কে কত, কে হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক 300 নিউটন পার মিটার, সো এটা 300 নিউটন পার মিটার দাও, তো এটা হিসাব করলে তুমি এক্স এর মান পেয়ে যাবা। তো এটা আসতেছে দেখো 0.0667 মিটার। তো এটাকে যদি সেন্টিমিটারে নাও তাহলে 100 দিয়ে গুণ দিলে সেন্টিমিটারে যাবে, তখন আসবে 6.67 সেন্টিমিটার। ব্যাপারটা বুঝছো? একক তো আর জানো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা তো আমরা সবাই জানি। তো এটা কি বুঝতে পারছো বলো? এখন কি বুঝতেছো তোমরা নাকি বুঝতেছো না? আমাকে জানাও তো, বলো বুঝতেছো নাকি বুঝতেছো না? বলো তোমরা কি বুঝছো? সেন্টিমিটারে না নিলে হবে, হবে ঝামেলা নাই তো, মিটারে রাখলে হবে। বাট এটা দেখো সেন্টিমিটারে নিলে একটু সুন্দর লাগে, 6.67 সেন্টিমিটার। প্রশ্নগুলো সেন্টিমিটারে দেখতেই ভালো লাগে আর কি, এটা ছোট মান তো সেই জন্য। আচ্ছা বলো ক্লাসের কোয়ালিটি কি ঠিক আছে? মানে তোমরা যে ভিডিও দেখতেছো সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি কি ঠিকঠাক আছে? বলো ঠিক আছে না? সব কিছু কি ঠিক আছে? ওকে বুঝতেছো? তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, বাকি ক্লাসগুলো লাইভে দিব না রেকর্ডেড দিব? অনেক মিক্স কমেন্ট থাকে, বুঝছো? আমি লাইভ নিতে চাইছিলাম, বাট তোমরাই হচ্ছে উল্টাপাল্টা কমেন্টস করো। মেথার হ্যামেথ লাইভ নিব, এগুলো রেকর্ডই দিয়ে দেওয়া ভালো, সুন্দর মতো দিব, এমনভাবে দিব যাতে কোনো কোয়েশ্চেন না থাকে তোমাদের মনে। এক্সামে মিটারে লিখবো না সেন্টিমিটারে লিখবো? ভাইয়া এক্সামে মিটার সেন্টিমিটার যেটা দিয়ে লিখবা তোমার আনসার হবে, এক্সামে মিটার সেন্টিমিটার যেটা দিয়ে লিখবা তোমার আনসার হবে। ব্যাপারটা বুঝছো? ক্যামেরা ঠিক করতে আসছে বা ফোনটা কে আসছে? এর পাসওয়ার্ড তো জানো? ওয়াইফাই। এই যে কিসে ভাই ক্যামেরা কানেক্ট হয় না? না। আচ্ছা সো এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি, তাইলে বলো বুঝতেছো তো তোমরা? যা বুঝেছেন সব বুঝছি। তোমাদের মিক্স, ইউ আর দ্য বেস্ট ফিজিক্স টিচার। আচ্ছা যাই হোক, বেস্ট টেস্ট এগুলা বলার দরকার নাই। দেখো এটা কি বলছে, 200 গ্রাম বরের একটি স্প্রিং সরল সঞ্চিত গতিতে গতিশীল। মধ্যাবস্থান হতে স্প্রিংটি যখন 0.15 মিটার সরণ হয় তখন এর উপর ক্রিয়ারত বলের মান এত নিউটন।
স্প্রিংটির পর্যায়কাল বল কত, মানে সরি পর্যায়কাল কত হবে, পর্যায়কাল বল না, পর্যায়কাল কত হবে। দেখো আমাকে বের করতে বলছে পর্যায়কাল, কি বের করতে বলছে, পর্যায়কাল। কি কি দেওয়া আছে, মধ্যাবস্থান হতে মানে সাম্যাবস্থান হতে স্প্রিংটির যখন 0.15 মিটার সরণ হয়, তাহলে এটা হচ্ছে স্প্রিং এর যে সরণটা এক্স এর মান, ঠিক আছে। ওকে, স্প্রিংটির যখন 0.15 মিটার সরণ হয় তখন এর উপর ক্রিয়ারত বল হচ্ছে 0.3 নিউটন। আমাকে বলছে পর্যায়কাল বের করো। ভাইয়া পর্যায়কালের সূত্র কি স্প্রিং এর ক্ষেত্রে 2π√m/k। দেখো পর্যায়কাল বের করতে হইলে আমার জানা লাগবে বস্তুর ভর এবং স্প্রিং ধ্রুবক। তো এখানে বস্তুর ভর দেওয়া আছে ভাই এই যে 200 গ্রাম। ভালো করে দেখো এখানে বস্তুর ভর যেটা m = 200 গ্রাম দেওয়া আছে, সো কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ দিবা 0.2 কেজি আসবে। ব্যাপারটা বুঝছো? এইবার আমি পর্যায়কাল বের করব। দেখো আমি যদি এই স্প্রিং ধ্রুবকটা না জানি তাহলে কি পর্যায়কাল বের করতে পারবো? পারবো না। তাহলে আমাকে স্প্রিং ধ্রুবক জানা লাগবে। স্প্রিং ধ্রুবক কেমনে জানবো? দেখো এখানে আরো মান দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এই যে স্প্রিং এর প্রসারণ যেটা x = 0.15 মিটার, তারপরে স্প্রিং এর উপর ক্রিয়ারত বল F সমান কত দেওয়া, 0.3 নিউটন। এখন আমরা জানি F = kx, ওইখান থেকে দেখো k এর মান চলে আসবে, k = F/x। বলো k এর মান কেন বের করতেছি? স্প্রিং ধ্রুবক যদি না বের করি তাহলে এই পর্যায়কালটা বের করতে পারবো না, এজন্য এখানে স্প্রিং ধ্রুবকটা বের করতেছি, ঠিক আছে। তো এখান থেকে দেখো k = আসবে F/x। এখন F কত? F হচ্ছে 0.3 নিউটন ডিভাইডেড বাই x কত, 0.15 মিটার, ঠিক আছে। তো এটা তুমি হিসাব করো, 0.3 ডিভাইডেড বাই 0.15। তো কে বের হইতেছে আমাদের 2 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক আমরা জানি। তো এইবারে দেখো আমাদের এমও জানি, কেও জানি। তো আমাদের বের করতে বলছে স্প্রিংটির পর্যায়কাল কত। সো আমরা জানি পর্যায়কাল কত। পর্যায়কালের সূত্র বসাই দিবা। আমরা জানি পর্যায়কাল t = 2π√m/k। বলো পর্যায়কাল কি? পর্যায়কাল t = 2π√m/k, ঠিক আছে। পর্যায়কাল কি? t = 2π√m/k। তো মান বসাও তুমি এখন। t = 2 × π এর মান হচ্ছে 3.1416 √m/k। m কত? 0.2 কেজি এবং স্প্রিং ধ্রুবক k কত পাইছি? 2। তাহলে এটা পুরোটা হিসাব করলে যেটা পাবো ওইটাই পর্যায়কাল। 2 × 3.1416 √0.2 ডিভাইডেড বাই 2। তো এটা আসতেছে 1.9869 সেকেন্ড বা 987 সেকেন্ড। আচ্ছা এই যে এইটা মনে রাখবা পর্যায়কাল তো একটা সময় আর কি, তার কত সময় লাগতেছে? পর্যায়কালের একক সেকেন্ড। পর্যায়কালের একক সেকেন্ড। বলো বুঝতেছো? ওকে, এর পরবর্তী কোশ্চেনে আসো। এটা তো আমরা করছিলাম। এটা দেখো সরল সন্দিত গতিতে স্পন্দনরত 200 গ্রাম ভরের একটি স্প্রিং এর পর্যায়কাল 2 সেকেন্ড। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত? আচ্ছা দেখো সরল সন্দিত গতিতে স্পন্দনরত 200 গ্রাম ভরের, তাহলে ভর দেওয়া আছে 200 গ্রাম বস্তুটার ভর। এরপরে কি দেওয়া আছে? এইটার পর্যায়কাল 2 সেকেন্ড। পর্যায়কাল 2 সেকেন্ড। আমাকে বের করতে বলছে কি? স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক মানে কি ভাইয়া? k এর মান বের করব, ঠিক আছে। এবার তুমি দেখো আমরা জানি t = 2π√m/k। ওইখান থেকে আমাদের বের করতে বলছে k এর মান। তাহলে k এর মান বের করতে হলে t জানা লাগবে, m জানা লাগবে। দেখো এগুলা কি দেওয়া আছে? এখানে আমাদের m দেওয়া আছে 200 গ্রাম, t দেওয়া আছে 2 সেকেন্ড, সবই দেওয়া আছে, তার মানে বের করতে পারবো। বুঝতেছো? সো দেখো এখানে কি দেওয়া আছে? বস্তুর ভর m = 200 গ্রাম। এই 200 গ্রাম মানে কি ভাইয়া? 0.2 কেজি। কেমনে বের করছি? 1000 দিয়ে ভাগ দিয়ে। এরপরে স্প্রিং এর পর্যায়কাল দেওয়া আছে। পর্যায়কাল মানে কি? t। তাহলে পর্যায়কাল কত দেওয়া আছে? 2 সেকেন্ড দেওয়া আছে। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক মানে কি ভাইয়া? k। তো k বের করব। এবার দেখো আমরা কি জানি? আমরা জানি
আমরা জানি টি ইজ ইকাল টু 2π√m/k। এখন আমরা বের করব কে এর মান। কেমনে বের করব দেখো, আমরা একটু ট্রাই করি। কে তো রুটের ভেতরে আছে, আমরা উপবাক্যকে স্কোয়ার করে ফেলি। স্কোয়ার করলে এটা হবে টি স্কোয়ার। এটাকে যদি স্কোয়ার করো, মানে পুরোটা স্কোয়ার করে ফেলতেছি, এইদিকে স্কোয়ার এইদিকে স্কোয়ার। কেন স্কোয়ার করছি? যাতে রুটটা উঠাইতে পারি, বিকজ আমার এই কে এর মান বের করতে হবে স্প্রিং ধ্রুবক। তাহলে এটা হয়ে যাবে, দেখো 2π কে স্কোয়ার করলে হয়ে যাবে 4π², আর এখানে রুট উঠে গিয়ে m/k হয়ে যাবে। তো এইবারে দেখো ইজিলি আমরা ওই যে ক্রস চেঞ্জ করতে পারবো। লাইক এটা কে নিচে আছে, এটা এখানে আসলে উপরে উঠে যাবে, কে এখানে উঠে আসবে, এখানে 4π² আছে, m এই যে টি স্কোয়ারটা নিচে চলে আসবে। ব্যাপারটা বুঝছো? তারপরে যদি না বুঝো তাহলে তুমি এইভাবে বুঝো। দেখো আমরা যদি ক্রস গুণন করি, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কে টি স্কোয়ার যেগুলো আসবে 4π²m, পরে এখান থেকে কে ইজ ইকাল টু আসবে 4π²m ডিভাইডেড বাই যে টি স্কোয়ার নিচে ভাগ হয়ে আসবে। ঠিক আছে? তো এবার দেখো কে এর মান তুমি বের করে ফেলতে পারবা। 4π², পাই এর মান হচ্ছে 3.1416, স্কোয়ার আছে স্কোয়ার দাও। এম কত? এম হচ্ছে 0.2 কেজি। এম কত? 0.2 কেজি ডিভাইডেড বাই টি স্কোয়ার। টি হচ্ছে পর্যায়কাল 2 সেকেন্ড, স্কোয়ার আছে স্কোয়ার দাও। এটা পুরোটা হিসাব করলে তুমি স্প্রিং ধ্রুবক পেয়ে যাবা। তো এই টাইপের ম্যাথ কি করতে পারবা? সলভ করতে পারবা না বলো আমাকে? অবশ্যই পারবা। তো এটা আসতেছে 1.97 নিউটন পার মিটার। এটাই আসছে আমাদের স্প্রিং ধ্রুবক। বলো ব্যাপারটা বুঝছো? আচ্ছা, রেকর্ড ক্লাস চাইতেছো, রেকর্ড ক্লাস দিব, নেক্সট ক্লাসগুলো রেকর্ডই দিব, ঝামেলা নাই। নির্দিষ্ট যেটা দেওয়া আছে ডেট, ওই ডেটে হচ্ছে তোমার হচ্ছে ক্লাস দিয়ে দিব। পিডিএফ কই পাবা? ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। সময় দিব তোলার জন্য। আচ্ছা তুলো। এখন কত হইতেছে ভাইয়া, রুট দিলে কি স্কোয়ার করতে হবে? দেখো তুমি রুটের ভেতরে এই কেটা আছে, স্কোয়ারটাকে যদি না তুলো তাহলে তো এটার মান বের করতে পারবা না, এর জন্য স্কোয়ার করা লাগে। ঠিক আছে? হইছে? কানেক্ট হইছে? হ্যাঁ, আপনার আগের আগের পাসওয়ার্ডটা কি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, রেদন মেথডস যেটা ছিল। রেদওয়ান 150 ছিল এটা। এই যে এটা ছিল, এই যে। হ্যাঁ, এটা কি ছিল? আচ্ছা, আর বড় হাতে। হ্যাঁ হ্যাঁ, আর বড় হাতে। আচ্ছা, এটা আমার সেট করতে হবে এখন। ছোট হাতে হয়েছে। আগের আইডির নাম পাসওয়ার্ড ছাড়া আপনার এই ক্যামেরা এখন ইয়া করা যাবে না, নাহলে আবার নতুন করে ফুল সেটআপ করতে হবে, ক্যামেরাও সেটআপ করতে হবে সবগুলা। আচ্ছা, ওয়াইফাই কি লস করে দিছেন? হ্যাঁ, ওয়াইফাই কি নাই? না, ওয়াইফাই আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। ওয়াইফাই কি চলতেছে না? না, মানে আমি তো লাইভ ক্লাসে, ওইগুলো তো কেবল কেবল দিয়ে চলতেছে। আপনার না, ডিসকানেক্ট হয় নাই। এগুলো ওয়াইফাইতে চালানোর প্রয়োজনই নাই। কেবল দিয়ে। কেবল কানেকশন আছে আপনার ওয়াইফাইতে, কেন লাগাবেন? বুঝছি বুঝছি, ওকে। এই বুঝছো, এটা কি শেষ? তুলা শেষ হয়েছে? তুলা শেষ হইলে বলো, আমি আরেকটা কোয়েশ্চেনে যাব। স্যার আপনার কোর্স কিনবো কিভাবে? তুমি তো কোর্সের ভেতরেই আছো মিয়া। কোর্স কেমনে কিনবো? কোন কোর্স কিনবো? এক্সট্রা কোর্স তো ওয়েবসাইট থেকে কিনতে পারবা। তোমরা একজন বলো ভাই লাইভ ক্লাস দেন, একজন বলো রেকর্ড ক্লাস দেন। এখন আমি কার কথা শুনবো? আমি আমার যেটা ইচ্ছা হবে ওইটা দিব। এটা যেহেতু রেকর্ডেড করছিল তাহলে রেকর্ডেড দিব, যাও। আর লাইভ ক্লাস হচ্ছে মেথ আর হায়ার মেথ নিবো, যাও। তো এটা তো তুলা শেষ। এখন এটা দেখো,
0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল দোলকে প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে। অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করে। আচ্ছা, প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে। বলো, এটা একটু ক্রিটিক্যাল না? মানে এটা কি তুমি আনসার করতে পারো? আমাকে জানাও তো। প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে, অভিকর্ষজ ত্বরণের মান কত? আচ্ছা, এইবার তোমাকে হচ্ছে যখন আমি হচ্ছে কম্পাঙ্ক এবং দোলনকালের মধ্যে সম্পর্ক পড়াবো আর কি, বুঝছো? তরঙ্গ যখন পড়াবো তখন আসলে তুমি বুঝতে পারবা এই ব্যাপারটা। এখন তোমাকে যা সূত্রটা আমি দেখাই দিতেছি, সূত্রটা দেখাই দিতেছি। ওকে, দেখো, কম্পাঙ্ক নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে এফ। তোমাকে যদি আমি তরঙ্গ পাঠটা পড়াই তখন বুঝতে পারবা। এই কম্পাঙ্ক হইতেছে প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয়, প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয়, প্রতি সেকেন্ডে যত, এই যে মানুষ কল দিয়ে ডিস্টার্ব করতেছে, প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয়, ঠিক আছে, ওই কম্পন সংখ্যা হচ্ছে তার কম্পাঙ্ক। লাইক 1 সেকেন্ডে এখানে বলা আছে, দেখো 1 সেকেন্ডে 2টা দোলন সম্পন্ন হয়েছে, দ্যাট মিনস এটার কম্পাঙ্ক এফ সমান 2। এবং কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক কি? পর্যায়কাল হইতেছে একটা পূর্ণ কম্পন হইতে যে সময় লাগে ওইটা পর্যায়কাল, এটা পূর্ণ কম্পন হইতে যে সময় লাগে ওইটা পর্যায়কাল, ব্যাপারটা বুঝো। এবং কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ কম্পন সম্পন্ন এটা তোমার কম্পাঙ্ক। তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1/f, এটা সূত্র। এটা আরো ডিটেলসে তোমাকে যখন তরঙ্গ পাঠটা বুঝাবো তখন বুঝবা। এখন এটাতে আসছে জন্য আমি তোমাকে লিখে দিলাম। মনে রাখবা পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f, পর্যায়কাল আর কম্পাঙ্কের সম্পর্ক এটা। পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f, ঠিক আছে? পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f, পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f, এটা মনে রাখো, এটা সূত্র। তো এখন বলছে দেখো 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল দোলকে, তাহলে এটা হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল দোলক। আচ্ছা, প্রতি সেকেন্ডে 2টা দোলন সম্পন্ন করে, তাহলে এই যে প্রতি সেকেন্ডে 2টা দোলন সম্পন্ন করতেছে এটা হচ্ছে এফ, তার কম্পাঙ্ক। এখানে প্রতি সেকেন্ডে 2বার কম্পন দিতেছে আর কি, সো এফ সমান 2। তাইলে তুমি যদি পর্যায়কাল বের করতে চাও, পর্যায়কাল কেন বের করবা? কজ তুমি জানো টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তুমি বের করবো অভিকর্ষজ ত্বরণ। সো অভিকর্ষজ ত্বরণ যদি বের করতে চাও তাইলে তোমার জানা লাগবে পর্যায়কাল এবং সুতার দৈর্ঘ্য, পর্যায়কাল এবং সরল দোলকের দৈর্ঘ্য আর কি। যাই হোক, তো তুমি এই এল জানো অলরেডি, বাট পর্যায়কাল জানো না, তাই তো হবে না। এই কম্পাঙ্ক তোমার কাজে আসবে না, তোমার লাগবে পর্যায়কাল। এর জন্য আমরা পর্যায়কাল বের করতেছি। পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f, তাহলে 1/f এর মান হচ্ছে 2, এখান থেকে পাবো 0.5 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এটা মনে রেখো, অথবা সেকেন্ড ইনভার্স 1, যেটা ইচ্ছা লিখতে পারো। তো এইবারে দেখো, আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2π√L/g। এখন এল এর মান কত দেওয়া আছে ভাই? এল এর মান দেওয়া আছে 0.1 মিটার, ঠিক আছে? তো এখান থেকে আমরা বের করবো অভিকর্ষজ ত্বরণ। সো অভিকর্ষজ ত্বরণ রুটের ভেতরে আছে, তাহলে অবভিয়াসলি এটাকে রুট থেকে বের করতে হবে। রুট থেকে কেমনে বের করবো? যদি আমরা স্কোয়ার করে ফেলি। স্কোয়ার কেমনে করবো? স্কোয়ার করলে এটা হয়ে যাবে টি², এখানে হয়ে যাবে 4π², আর এখানে হয়ে যাবে, দেখো রুট উঠে যাবে, এল উপরে আছে, জি নিচে চলে আসবে। এবার আর গুণন করলে বাবা টি²g, আর এখানে পাবা 4π²L। তো এখান থেকে জি বের করে ফেলতে পারবা, জি ইজ ইকুয়াল টু 4π²L আছে, টি²টা নিচে ভাগ হয়ে আসলো। তো এবার তুমি হিসাব করো, তোমাকে অভিকর্ষজ ত্বরণই বের করতে বলছে। 4 × π এর মান 3.1416, স্কোয়ার আছে, স্কোয়ার দাও। পরে এল এর মান কত? 0.1 মিটার, 0.1 ডিভাইডেড বাই টি²। আচ্ছা, টি হচ্ছে পর্যায়কাল, এটার উপর আবার স্কোয়ার, তাহলে পর্যায়কাল পাইছি 0.5 সেকেন্ড, ওটাকে আবার স্কোয়ার দিলাম। এটা হিসাব করলে জি এর মান চলে আসবে 4 × 3.1416 স্কোয়ার ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.5 স্কোয়ার। এটা আসতেছে 15.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আসছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। ব্যাপারটা বুঝতে পারছো? বলো কত আসছে? 15.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই আসছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। তোমাদের এখানে সবাই কি হচ্ছে আমার আজকে প্রথম ক্লাস করতেছো নাকি আগে কোনো ক্লাস করছো? জানাও তো। অনেকে নতুন ভর্তি হয়েছে, তোমরা কি সবাই নতুন নাকি আগে থেকে ক্লাস করছো? এটা তুলে রাখো, এটা তুলে রাখো।
তো এটা 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 কত আসছে ভাই? আচ্ছা টি স্কোয়ার যে ভাগ হয়ে গেল ওটা তো দিলাম না, টি স্কোয়ার এখানে ভাগ হয়ে গেছে 15.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 15.78ও আসতে পারে। যাদের 78 আসছে তাদেরও ঠিক আছে। পরে কি এই ক্লাসটা ওয়েবসাইটে পাবো? অবশ্যই পাবা। কতবার বলবো? অবশ্যই ওয়েবসাইটে পাবা। তো যে 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 সময় ভর্তি হও, ক্লাস কি বুঝতেছো আমাকে বলো। অলরেডি আমরা 4টা চ্যাপ্টার শেষ করছি, তাইলে এখন চ্যাপ্টার 7, 8 আর 10 এই 3টা শেষ করলে আমাদের কোর্সই শেষ, তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ। তো দেখো আমরা অনেক সুন্দর মতো পড়াইতেছি, সুন্দর মতো আগাইতেছি, আশা করি সবকিছু বুঝতেছো ঠিকঠাক মতো। ওকে, তাইলে এরপরে কোয়েশ্চেনটা দেখি। এটাতে বলছে দেখো কোন স্থানে দুইটা সরল দোলকের দুলনকালের অনুপাত 3:5, মানে কোন স্থানে দুইটা সরল দোলক, কারণ সরল দোলক কয়টা আছে? দুইটা। এই দুইটার দুলনকালের অনুপাত, তাহলে দুলনকাল তো আমরা জানি টি আর কি, দুলনকাল আর পর্যায়কাল সেমই বলতে গেলে, বুঝছো? দুলনকাল পর্যায়কাল একই জিনিস। তো এই যে দুলনকাল, তাইলে একটার দুলনকাল মনে করলাম T1 আর একটার দুলনকাল T2, তাহলে আমাকে এখানে যেটা দেওয়া আছে T1 অনুপাত T2 সমান 3:5 এটা দেওয়া আছে। বসে এদের কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে প্রথম দুলকের কার্যকরী দৈর্ঘ্য যদি L1 হয়, তাহলে দ্বিতীয় দুলকের কার্যকরী দৈর্ঘ্য হবে L2। আমাকে L1 অনুপাত L2 কত এটা বের করতে হবে। বলো কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? কোন স্থানে দুইটা সরল দোলকের অনুপাত দেওয়া আছে, সরল দোলকের দুলনকালের অনুপাত ভালো করে বুঝো। সো দুলনকাল মানে কি? এই যে টি, তো আমরা যেহেতু দুইটা দোলক আছে এখানে, দেখো দুইটা সরল দোলক আছে, একটাকে T1 আর একটাকে T2 দিলাম। তো T1 হচ্ছে এই 3 আর T2 হচ্ছে এই 5, মানে T1 অনুপাত T2 সমান 3:5। এদের কার্যকরী দৈর্ঘ্য অনুপাত বের করতে হবে, মানে L1 অনুপাত L2, কার্যকরী দৈর্ঘ্য তো L আমরা জানি। তাহলে যার এখানে T1 যেটা, এই দুলনকাল যেটা T1 দুলনকালের হচ্ছে দৈর্ঘ্য হবে L1, আর T2 যার দুলনকাল তার দৈর্ঘ্য হবে L2। ব্যাপারটা বুঝছো? তো এবারে দেখো আমরা যে সূত্র পাইছি T = 2π√L/g, দেখো এই সূত্র মতে আমরা যেটা দেখতেছি পাইয়ের মান তো নির্দিষ্ট, পাইয়ের মান নির্দিষ্ট, এবং কোন স্থানে দেখো একটা নির্দিষ্ট স্থানে যখন আমরা কাউন্ট করতেছি তখন জি এর মান তো সেম। এটা নির্দিষ্ট স্থানে দুইটা সরল দোলক দিয়ে আমরা হিসাব নিকাশ করতেছি, যেহেতু নির্দিষ্ট স্থানে আমরা এটা কাউন্ট করতেছি, তাহলে জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পাইয়ের মানও যদি কনস্ট্যান্ট হয়, দেখো 2π√L/g, মানে এই যে পাইয়ের মান তো এমনিতেই কনস্ট্যান্ট, জিও যদি কনস্ট্যান্ট হয়, মানে এটার যদি মানের পরিবর্তন না হয়, যেহেতু এটা নির্দিষ্ট স্থান, তাহলে এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি পাইতেছি? টি সমানুপাতিক √L। দেখো টি সমানুপাতিক কি পাইতেছি? √L। দ্যাট মিনস আমরা বুঝলাম দুলনকাল হচ্ছে সুতার দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, দুলনকাল সুতার দৈর্ঘ্যের বা দুলকের দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, টি সমানুপাতিক √L। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমরা পাইলাম। ওকে, এটা হচ্ছে আমরা পাইলাম। তাইলে টি সমানুপাতিক যদি √L হয়, দেখো তাহলে টি সমানুপাতিক √L, তাহলে হতে পারে যেহেতু সমানুপাতিক এরা, তাহলে আমাদের হবে T1/T2 সমান √L1/L2 হবে, যেহেতু এরা সমানুপাতিক। ব্যাপারটা হচ্ছে সমানুপাতিকের ব্যাপারগুলো তো তোমরা জানো। তুমি যদি মনে করো P সমানুপাতিক B হয়, তাই তুমি লিখতে পারবা P1/P2 = B1/B2, বুঝছো? এইভাবে লিখতে পারবা। তুমি চাইলে P2/P1 = B2/B1 লিখতে পারবা। তো যেহেতু এরা পরস্পর সমানুপাতিক, টি সমানুপাতিক √L, তাইলে আমরা লিখতে পারবো T1/T2 = √L1/L2। আমাদের দরকার হচ্ছে এই যে L1 অনুপাত L2 কত এটা বের করা। তো কেমনে বের করতে পারি? তবে এখান থেকে আমরা √L1/L2 কে এখানে লিখলাম, T1/T2 কে এখানে লিখলাম। তো আমরা যদি স্কোয়ার করি, যেহেতু L1/L2 বের করবো, এগুলা রুটের ভেতর আছে, রুটটাকে উঠাইতে হবে, স্কোয়ার করলে হবে L1/L2 = এটার উপরে হচ্ছে স্কোয়ার চলে আসবে T1/T2 স্কোয়ার। এটা তো আর বুঝতেছো? এইটার স্কোয়ার করছি, রুট উঠে গেছে, এইটার উপরে স্কোয়ার চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে L1/L2 = আচ্ছা এখানে দেখো তোমার যে লেখা আছে, কি লেখা আছে? T1 অনুপাত T2। তাহলে এটাকে যদি আমি T1/T2 আকারে লিখতে চাই, দেখো প্রথমটাকে অনুপাতের এই যে পূর্ব রাশি, এটা উত্তর রাশি, পূর্ব রাশিকে উপরে, উত্তর রাশিকে নিচে লিখছি, সেম ভাবে এখানেরও পূর্ব রাশিকে উপরে, উত্তর রাশিকে নিচে লিখবো। তাহলে T1/T2 = 3/5 লিখতে পারবো। তাহলে T1/T2 = 3/5, এটা আমরা পাইলাম। ঠিক আছে,
এইবারে দেখো L1 বাই L2 ইজিক্যাল টু কি আসবে T1 বাই T2, তাহলে T1 বাই T2 3/5 এটার উপরে কি আছে স্কয়ার আছে, স্কয়ার দাও, তাহলে এখান থেকে পাবা L1 বাই L2 ইজিক্যাল টু 9, 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে 25। তাহলে এখান থেকে তো আমরা ইজিলি লিখতে পারবো L1টাকে প্রথমে লিখলাম অনুপাত দিয়ে, এটাকে পরে লিখছি, তাহলে সেমভাবে দেখো L1 সমান L1 এর অনুপাত 9, L2 এর অনুপাত 25 আমরা দেখতেই পেতেছি। তো L1 অনুপাত L2 ইজিক্যাল টু কি হবে 9 অনুপাত 25 হবে। ব্যাপারটা হচ্ছে যে উপরেরটাকে প্রথমে অনুপাত দিয়ে নিচেরটাকে শেষে লিখছি, উপরেরটাকে প্রথম অনুপাত দিয়ে নিচেরটাকে শেষে লিখছি, এইভাবে লেখা যায়। তো এটাই আমাদের আসলো L1 অনুপাত L2 ইজিক্যাল টু কত 9 অনুপাত 25। আমাকে বের করতেই বলছিল কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত হবে, এই যে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত হইতেছে 9 অনুপাত 25। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। বলো বুঝছো নাকি বুঝো নাই? স্যার আপনি যে ক্যালকুলেটর ব্যবহার করছেন এটা কি এসএসসিতে এলাও করে? এলাও করে, কোনো ঝামেলা নাই। অথবা তোমরা হচ্ছে 991 ইএসটা কিনতে পারো, তোমাদের ইচ্ছা। আচ্ছা এটা যদি না বুঝে আবার বুঝাইতেছি, দেখো এটা হচ্ছে আসলে মানে আরেকটু সময় পরে করা উচিত, এটা শেষের দিকে সিকিউ সলভিং পার্টে করা উচিত। আগে যেহেতু করাই ফেলছে তাহলে একটু বুঝাইতে পারি। দেখো বসে কোনো স্থানে দুইটা সরল দোলক আছে, দুইটা সরল দোলকের দুলন কাতলের অনুপাত 3 অনুপাত 5। তাহলে একটার তুলন কাতলাম T1 আর একটা T2, তাহলে T1 অনুপাত T2 হচ্ছে 3 অনুপাত 5। আমাকে বলছে এদের কার্যকরী দৈর্ঘ্য অনুপাত বের করো। কার্যকরী দৈর্ঘ্য তাহলে কি হবে L1 একটা আর একটা L2, যেহেতু দুইটা দুলক, তো L1 L2 এই দুইটা অনুপাত বের করতে বলছে, এই যে কার্যকরী দৈর্ঘ্য অনুপাত বের করো। তো আমরা সূত্র জানি, দেখো T = 2π√L/G, এই সূত্রটা আমরা সবাই জানি ভালো করে। আবার দেখো আমরা জানি T = 2π√L/G। তো আমার যেহেতু দেখো T1 আর T2 দেওয়া আছে, L1 আর L2 মান বের করবো, কোনো রকম যদি সূত্রের মধ্যে T1 T2 আর L1 L2 আই না এটাকে সিম্পলিফাই করতে পারি তাহলেই তো আমাদের লাভ। এজন্য আমরা দেখলাম এই পাইয়ের মান আর জি এর মান তো কনস্ট্যান্ট, মানে এগুলো হচ্ছে ধ্রুবক, চেঞ্জ হইতেছে না। পাইয়ের মান 3.1416 সেমই রইতেছে, আর যেহেতু এটা নির্দিষ্ট স্থানে হিসাব করতেছি জিও কনস্ট্যান্ট, তাহলে এগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের টি এর সাথে এই এলটা কি সমানুপাতিক আছে লিখতে পারবো। এই যে দেখো টি উপরে আছে, রুটের ভেতরে এল আছে, এলটা উপরে, তাহলে টি সমানুপাতিক √L। ব্যাপারটা বুঝছো? তো টি সমানুপাতিক যেহেতু √L, তাহলে আমরা চাইলে লিখতে পারবো, যেহেতু সমানুপাতিক পেয়ে গেছি তাহলে লিখতে পারবো T1/T2 = √L1/L2। T1 উপরে দিলে L1 উপরে দিবা, T2 নিচে দিলে L2 নিচে দিবা। যদি এটা এরকম হইতো যে টি ব্যস্তানুপাতিক √L এইভাবে যদি হতো তাহলে তোমাকে এইভাবে দেওয়া লাগতো T1/T2 = T1 উপরে দিলে L2 উপরে দেওয়া লাগতো আর L1 নিচে দেওয়া লাগতো। বাট এটা সমানুপাতিক হওয়ায় T1 উপরে দিছি L1 উপরে দিছি, রুট তো থাকতোই, T2 নিচে দিছি L2 নিচে দিছি। বাট যদি ব্যস্তানুপাতিক হইতো তাহলে T1 উপরে দিলে L2 উপরে দিতাম, T2 নিচে দিলে তোমার হচ্ছে L1 নিচে দিতাম, বুঝছো? বাট এটা সমানুপাতিক, এর জন্য আমরা এইভাবে লিখতে পারবো। সো এইভাবে লিখছি, লেখার পরে আমার যেটা বের করতে হবে L1 অনুপাত L2, আমি কি করছি L1 অনুপাত L2কে এই পাশে লিখে T1/T2কে ওই পাশে লিখছি, স্কোয়ার করছি, স্কোয়ারে রুট উঠে গেছে, এটার উপরে স্কোয়ার আসলো। তাহলে এখান থেকে আমরা দেখো L1/L2 যেগুলো পাইলাম 3/5 স্কোয়ার, এটার মান T1/T2 3/5। এই যে অনুপাত পূর্ব রাশিকে উপরে উত্তর রাশিকে নিচে লিখছি, সেমভাবে ওই পাশে করতে হবে, পূর্ব রাশিকে উপরে উত্তর রাশিকে নিচে লিখছি। তো L1/L2 = আমরা এই যে T1/T2 জায়গায় 3/5 বসাইছি, স্কোয়ার করছি, 9/25 হয়েছে। তাহলে L1 হচ্ছে 9, L2 হচ্ছে 25, তাহলে L1 অনুপাত L2 = 9 অনুপাত 25, শেষ। ঠিক আছে? ক বুঝাই দেন ভাইয়া। এই লাইভ ক্লাসের কোয়ালিটি খারাপ না, তুমি হচ্ছে নেটওয়ার্ক স্পিড থেকে তোমার হচ্ছে যে কোয়ালিটিটাকে 720p দিয়ে দাও, তাইলে হয়ে যাবে। ঠিক আছে? এবারে এটা দেখো, ভূপৃষ্ঠে একটি দুলকের দুলনকাল 1 সেকেন্ড, ভূপৃষ্ঠে একটি দুলকের দুলনকাল 1 সেকেন্ড, এটা হচ্ছে দুলনকাল দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 1 সেকেন্ড। ঠিক আছে? তোমাকে বের করতে বলছে এর দুলকটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে কি এল বের করতে বলছে, দৈর্ঘ্য মানে কি এল বের করতে বলছে। আচ্ছা ভূপৃষ্ঠে যেহেতু বলছে তাহলে ভূপৃষ্ঠে আমরা জানি অভিকর্ষ ত্বরণ কত, জি এর মান আমরা জানি। দেখো দুলনকালের সূত্র কি T = 2π√L/G। এটা কেন লিখছি, কোজ আমাকে তো দুলকটির দৈর্ঘ্য মানে এল বের করতে হবে। সো আমি দেখতেছি এল বের করতে হইলে আমাকে যেটার মান জানা লাগবে সেটা হচ্ছে দুলনকাল এবং অভিকর্ষজ ত্বরণ।
সো একটা দুলকের দুলনকাল 1 সেকেন্ড বলেই দিছে, বাট অভিকর্ষ ত্বরণ জানি না। বাট যেহেতু বলছে ভূপৃষ্ঠে একটা দুলনকালের হিসাব নিকাশ করতেছে, তাহলে ভূপৃষ্ঠে তো আমরা মানে অভিকর্ষ ত্বরণ জানি। ভূপৃষ্ঠে যেহেতু বলছে, তাহলে জি ইকুয়াল কত হবে 9.8 মিটার পার সেকেন্ড। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমরা সবাই জানি। দুলনকাল 1 সেকেন্ড বলে দিছে, আমরা বের করব কি দুলকের কার্যকরী দৈর্ঘ্য। তো এখান থেকে দেখো এল বের করব, তাহলে আমরা কি করতে পারি, স্কোয়ার করতে পারি উভয় পক্ষকে, তাহলে এটা হবে টি স্কোয়ার। যেহেতু এলটা রুটের ভেতরে, তো এটাকে যদি এল এর মান বের করতে চাই তাহলে তো রুটটাকে উঠাইতে হবে, আর রুটকে উঠাইতে হইলে আমাদের স্কোয়ার করা লাগে। স্কোয়ার করলে এটা হবে টি স্কোয়ার, এটা হবে 4 পাই স্কোয়ার। স্কোয়ার যেহেতু করছি, 2 স্কোয়ার মানে 4 পাইয়ের উপরে স্কোয়ার আসলে পাই স্কোয়ার, আর রুটের স্কোয়ারে কাটা যাবে এল বাই জি আসবে। তখন দেখো আমরা কি পাবো, 4 পাই স্কোয়ার এল, এটা ইকুয়াল টু পাবো টি স্কোয়ার জি, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে আমরা এল যদি বের করতে চাই, এটা সমান আসবে টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, তো টি কত, টি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড স্কোয়ার ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, তাহলে 4 ইন্টু পাই এর মান 3.1416, স্কোয়ার আছে স্কোয়ার দাও, এটা হিসাব করলে তোমার হচ্ছে সুতার দৈর্ঘ্য বের হয়ে যাবে, বা দুলকের দৈর্ঘ্য বের হয়ে যাবে আর কি, দুলক। তো এটা হিসাব করলে পাইতেছি আমরা 0.248 মিটার, এতটুকু হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য। এই যে এত মিটার সুতা, এটা কিসে লিখছি, মিটারে, তুমি চাইলে সেন্টিমিটারে নিতে পারবা, তো মিটারেও লিখতে পারবা, ঝামেলা নেই। এই যে 0.248 মিটার, অতএব দুলকের দৈর্ঘ্য কত, দুলকের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু 0.248 মিটার, এইটা আসলো। বলো ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি, বলো। ক খ বুঝাই দেন ভাই, ক খ যেটা শর্ট কোয়েশ্চেনের জন্য আলাদা ক্লাস দিব, এক ক্লাসে তোমরা পাগল করে ফেলো না, আমাকে যে গতিতে আগাই দিয়েছে ওই গতিতে আগাইতে দাও। আচ্ছা এইবারে দেখো, এইবার হচ্ছে তরঙ্গ। এখন তরঙ্গ হচ্ছে আমরা এখন পড়বো না, আমরা হচ্ছে অলরেডি আজকের এই ক্লাসে আমরা হচ্ছে ওই যে দুলনকালের যে পার্টটা আছে এটা পুরোপুরি কমপ্লিট করলাম। এই টাইপের যত ম্যাথ আসবে এবার তোমরা পারবা, সিকিউ সলভিংয়ে গেলে আরও ম্যাথ দেখবা। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমরা সামনের ক্লাসে যে তরঙ্গের ম্যাথগুলো করব, তরঙ্গ জিনিসটা ভালো মতো বুঝে এটার ম্যাথ সলভ করবো, তাইলে আশা করি তোমরা অনেক জিনিসই বুঝতে পারবা। ওই যে অনেকগুলা ম্যাথ আছে, তো তরঙ্গ এখনও বাকি আছে, ওইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। তরঙ্গ নেক্সট ক্লাসে করব, এরপরে ক্লাসে করব হচ্ছে ওই যে প্রতিধ্বনি। সো আরও 2টা ক্লাস লাগবে, বেসিক এরপরে সিকিউ। ঠিক আছে, সেন্টিমিটার নিয়ে লিখতে পারবা, হ্যাঁ নিতে পারবা, এরপর থেকে লাইভ ক্লাস দিয়ে না রেকর্ড ক্লাস দিয়ে না। ওকে, পাঁচলাম ভাই, ক্লাস শেষে যা লিখলাম তা কি কোথাও আপলোড দিতে হবে? হ্যাঁ অবশ্যই দিবা। তোমরা এই যে নোট শেয়ারিং মানে কি বলে কন্টেস্ট চলতেছে, তোমরা তো জানো। ঠিক আছে, তো নোট শেয়ারিং কন্টেস্ট যে চলতেছে, তোমাদের তো অংশগ্রহণ করতে হবে, তাই না? তো অংশগ্রহণ কই থেকে করবা? এই যে তোমরা ইয়েতে যাবা, ক্রোম ওপেন হইতেছে না কেন? আমাদের যে পাবলিক গ্রুপে ওয়ান্স মেথড আছে না, এটা তোমরা চিনো আই থিঙ্ক। সো ওই গ্রুপটাতে যাবা, আমাদের যে গ্রুপ আছে অ্যাডভান্স মেথড, সো এই যে অ্যাডভান্স মেথডে যাবা, এটাতে যদি যাও তাইলে এই যে এই জায়গাটাতে এটাতে গিয়ে তুমি হচ্ছে ইয়ে করবা, কি বলে, এই নোটটা পুশ দিবা, এই ক্লাসে যে নোট করছো এটা নোটটা পুশ দিবা এবং হ্যাশট্যাগ দিবা। তোমাকে হচ্ছে আমরা মানে টি শার্ট দিব যারা উইন হবে আর কি, 15 দিন পর পর নোট শেয়ারিং কন্টেস্ট থেকে যারা উইন হবা তোমাদেরকে টি শার্ট দিব। আর ক্লাসটা তো আজকে বুঝছো না, বুঝার তো কিছু নাই। তো দেখো তুমি নোট সাবমিট করবা এবং এটা সুন্দর মতো লিখবা যে ক্লাসটা তুমি কতটুকু বুঝছো নাকি বুঝো না, সুন্দর মতো লিখবা এবং হ্যাশট্যাগ দিবা। এটা কি ফিজিক্স,
ঠিক আছে, বেসিক টু প্রোটাকে লিখবা B2P, কি ফিজিক্স B2P, B2 মানে বেসিক টু প্রো, বুঝছো? চ্যাপ্টারের নাম দিবা, আচ্ছা হচ্ছে ওই যে তোমার হচ্ছে লেকচার কতগুলো সুন্দর মতো দিবা, আর এখানে অ্যাডভান্স মেথড দিবা। এই দুইটা হচ্ছে তুমি কি করবা, হ্যাশট্যাগ ইউজ করবা, ফিজিক্স বেসিক টু প্রো অ্যাডভান্স মেথড, হ্যাশট্যাগ ইউজ করে পুষ দিবা আর কি। তুমি সুন্দর মতো পুষ দিবা যে নোটগুলো সাবমিট দিবা, আর নোটগুলো সুন্দর মতো পিকচার তুলে ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে যদি করতে পারো, কি বলে ক্যাম স্ক্যানার অ্যাপস দিয়ে যদি ওইটাকে একটু স্ক্যান করতে পারো তাহলে সুন্দর হবে আর কি। সিরিয়াল মতো নোটটা সাবমিট দিয়ে লিখবা আসলে তোমার ক্লাসটা কেমন লাগছে, তারপরে এটা কোন চ্যাপ্টার, তরঙ্গ শব্দ লেকচার কত, লেকচার 1, তারপরে হচ্ছে শেষে এই দুইটা হ্যাশট্যাগ ইউজ করবা, দিয়ে সাবমিট করে দিবা। ঠিক আছে, ভালো থাকো। এই হাতের লেখার উপর ডিপেন্ড করে না, সুন্দর মতো লিখতে পারলে হয়েছে। আচ্ছা তাইলে হচ্ছে আজকে আমরা চলে যাই, ভালো থাকো। অনেক সুন্দর ক্লাসটা হইলো। সবাই লাইভ ক্লাসের সময় সেটিংটাও ঠিক করতে পারো না, সেটিংটা 720 পিতে দিলে একদম সুন্দর দেখাবে। ওকে, সবাই ভালো থাকো।